সাহিত্য চর্চা এবং সাহিত্য কথা এই দুটো বই পড়তে হচ্ছে। আর হলো ভাষা অংশটা কিন্তু দুটোরই আলাদা আলাদা। ক্লাস 11-এ পড়তে হচ্ছে ভাষার যে বিশ্বের যে ভাষা পরিবারগুলো রয়েছে সেগুলো, ভারতীয় ভাষার উদ্ভব কিভাবে হচ্ছে, বাংলা ভাষার উদ্ভব কিভাবে হচ্ছে, প্রাচীন লিপি তার ইতিহাস এইগুলো। আর ক্লাস 12-এ যে ভাষাটা পড়তে হচ্ছে, যেমন আমরা ওই ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো পড়ি, বিভিন্ন যে আঞ্চলিক ভাষাগুলো রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, বরেন্দ্রী এগুলো নিয়ে পড়তে হচ্ছে। প্রাচীন বাংলা, ভারতীয় মধ্য বাংলা এইগুলো নিয়ে পড়তে হচ্ছে। ওকে, আর ক্লাস 12-এর যে সাহিত্য সংস্কৃতির ইতিহাসটা রয়েছে সেখানে কিন্তু খেলার ইতিহাস, চিত্রকলার ইতিহাস, সিনেমার ইতিহাস, গানের ইতিহাস ইত্যাদি ইত্যাদি এগুলো সব পড়তে হচ্ছে। ম্যাম আমাদের টোটাল কত নম্বরের কোয়েশ্চেন হবে? দুটো মিলিয়েই তো বলা হয়েছে, দুটোরই তো 60-60ই বলা হয়েছে। আবার কি আবার আলাদা আলাদা কেন? কোনোটা তো আলাদা আলাদা করে বলা হয়নি। আচ্ছা এবার বলুন, কারোর কোনো এই বিষয়ে কোনো মানে সিলেবাস বিষয়ের কোনো কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা, তাহলে আমি নাটকের পোরশনে যাব। নেই তো? ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে নাটকের উদ্ভবটা কোথায়, আমরা একদম প্রথম থেকে আসি। নাটকের উদ্ভব হচ্ছে মূলত বিভিন্ন ইতিহাস সংক্রান্ত বিভিন্ন ঘটনা বা পুরাণের ঘটনা, এই জায়গাগুলো। আর বিশেষ করে যেটা হয় যে নাটকের উদ্ভব হচ্ছে প্রাচীন গ্রীসে। ঠিক আছে, নাটকের উদ্ভব হচ্ছে প্রাচীন গ্রীসে। গ্রীসে কি হচ্ছে না, তাহলে নাটকের উদ্ভব হচ্ছে গ্রীসে। এখানে এখানকার প্রকৃতির দেবতা বা নিসর্গের দেবতা হচ্ছেন ডায়োনিসাস। এখানকার প্রকৃতির দেবতা বা নিসর্গ বা সৌন্দর্যের দেবতা হচ্ছে ডায়োনিসাস, এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উৎসব সেখানে পালন করা হতো। তাকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব পালন করা হতো, এবং সেই সমস্ত ধর্মীয় উৎসব থেকেই কিন্তু নাটকের জন্ম হয়েছে। এই নৃত্য গীতের যে উদ্ভব, সেখান থেকেই কিন্তু নাটকের জন্ম হয়। তবে আমরা যদি বলি এই যে ট্র্যাজেডি, কমেডি, এই যে একাঙ্ক, এগুলো একাঙ্ক তো একেবারে আধুনিক সময়ে এসেছে। ঠিক আছে, কমেডির পরে কমেডিটাকে আরেকটু আপডেটেড ফর্মে প্রহসন। আর প্রথম যে অংশটা আসে যেটা ড্রামা, একদম প্রথম যে অংশটা আসে সেটা হচ্ছে ট্র্যাজেডি। ঠিক আছে, গ্রিক যেটাকে আমরা আরেকটা নামেও চিনি, যেটাকে আমরা বলে থাকি বিষাদ নাট্য। তার মানে কি ট্র্যাজেডি মানে কি শুধুমাত্র তার মধ্যে দুঃখ আছে আর কিছুই নেই? না না, এটা একদমই নয়। আমাদের মোটামুটি ভাবে এটুকু জানতে হবে যে গ্রিক পুরাণ বিখ্যাত, যেখান থেকে সোফোক্লেস, ইউরিপিডিস, এদের নাটক হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যখন গ্রিসে প্রথম নাটকের উদ্ভব হলো, তারপরে দেখা যাচ্ছে যে গ্রিসে যখন সর্বপ্রথম নাটকের উদ্ভব হচ্ছে, তারপর ইংল্যান্ড এবং অন্যান্য পশ্চিমী ইউরোপীয় দেশগুলোতে নাটকের উদ্ভব হতে শুরু করলো ধীরে ধীরে। তাহলে প্রাচীন গ্রিসে যেটা হচ্ছে সেটা মূলত দশম বা তারও আগের সময় বলা যেতে পারে। একাদশ এবং দ্বাদশ শতক থেকে ইউরোপের দেশগুলোতে নাটকের উদ্ভব হয়। একাদশ, দ্বাদশ
সময়টা মনে থাকবে ভালো, হ্যাঁ, তোমাদেরই ক্লাসে। একাদশ দ্বাদশ শতক থেকে ইউরোপীয় দেশগুলোতে এই নাটকের জন্ম হয়। কিভাবে জন্ম হয়? তারা কি করত, গ্রিসে তো বিভিন্ন ডায়োনিসসকে নিয়ে উৎসব পালন করত, সেখান থেকে কাহিনী এলো। কিন্তু এরা কি করলো, এদের যে ধর্মযাজকরা যা কিছু যে সমস্ত কাজে অংশগ্রহণ করত, তারা যেভাবে ধর্ম প্রচার করত, যেভাবে সাধারণ মানুষকে ধর্মের মাধ্যমে যেভাবে উৎসাহ দিত, এই সবের মধ্য দিয়ে কিন্তু প্রথম ইউরোপীয়দের মধ্যে বা খ্রিস্টের বাণী প্রচার করা, ঠিক আছে, গির্জার অভ্যন্তরে যা যা কার্যকলাপ চলতো, ঠিক এই সমস্ত ঘটনাগুলোকে নিয়েই কিন্তু তারা নাটক শুরু করলো। কারা এটা বলা হচ্ছে? স্পেশালি ইংল্যান্ডের মানুষ, ঠিক আছে। তাহলে এইভাবে এবার ভারতে যদি আমি বলি, তাহলে প্রথম নাটকের উৎস হচ্ছে গ্রিস থেকে। তাহলে প্রথম নাটকের উৎস হচ্ছে গ্রিস থেকে, তারপরে নাটকের উৎস জানা যায় কোথায়? ইংল্যান্ডে বা পশ্চিমী ইউরোপীয় দেশগুলোতে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইংল্যান্ডে এবং পশ্চিমী ইউরোপীয় দেশগুলোতে। এবার আমরা আসবো ভারতীয় নাট্যশাস্ত্রের উদ্ভব কিভাবে হচ্ছে। মূলত এটাতে জানা যাচ্ছে যে যেটা জানা যাচ্ছে, একটা পুরাতন একটা প্রাচীন কাহিনী রয়েছে, একটা পৌরাণিক কাহিনী রয়েছে, যেখানে বলা হচ্ছে ব্রহ্মা তিনি নাট্যশাস্ত্র প্রণয়ন করেন। ভারতীয় নাট্যশাস্ত্রের যদি আমরা উদ্ভবটা দেখি, তাহলে এখানে যে পৌরাণিক কাহিনীটা আছে সেটা হচ্ছে ব্রহ্মা যিনি যার হাত ধরে প্রথম ভারতবর্ষে নাট্যশাস্ত্র প্রণয়ন করেন। তিনি কাকে শুনিয়েছিলেন? না, ভরত মুনিকে শুনিয়েছিলেন, ঠিক আছে। এবার এই যে রচনাকাল, ভারতের হয়তো নাট্যশাস্ত্র অনেক পুরনো, কিন্তু সেটা সামনে আসতে বেশ কিছুটা সময় লেগেছিল। মূলত খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে আর খ্রিস্টপূর্ব এই সময়কালটা আমরা বলতে পারি এই সংস্কৃত নাটক বা ভারতীয় নাট্যশাস্ত্রের সূচনা হয়েছে। তাহলে কোন সময়টাকে বলবো? না, যেটা হচ্ছে যে ভারতীয় নাট্যশাস্ত্রের তাহলে সূচনা কবে? তাহলে ভারতীয় নাট্যশাস্ত্রের সূচনা হচ্ছে খ্রিস্টপূর্ব 2য় শতক। আমি ডিটেলসে বলে দিচ্ছি এই কারণে, আমি চাই যে প্রশ্ন যদি, কারণ 11-12 এর প্রশ্ন তো ইজি হবে না, ভেতর থেকেই হবে, ঠিক আছে। আর এই যে আমি আজকে যে নাটকটা পড়াবো, সেই নাটকটা আমি সোমবার দিনকে পরীক্ষা নেব, তো সুতরাং সবাই একটু রেডি করে ফেলবেন, শুধুমাত্র আপনাদের জন্য এটা। আচ্ছা, অ্যারিস্টটল যিনি প্রথম এই সাহিত্যের যে রূপরীতিগুলো রয়েছে যিনি সংজ্ঞা দিয়েছেন অ্যারিস্টটল, তো সেই অ্যারিস্টটল পোয়েটিক্স গ্রন্থ, যেটাকে আমরা অলংকার শাস্ত্র বলি, যেখানে মানে পোয়েটিক্স গ্রন্থতে যে অলংকার শাস্ত্রের যে অর্থাৎ নাটককে তিনি যেভাবে তুলে ধরেছেন, তিনি প্রথমের দিকে নাটককে কিন্তু আলাদা করে বিচার করেননি। তিনি প্রথমে নাটককে কি করেছেন না, নাটককে কাব্য সাহিত্যেরই অন্তর্ভুক্ত করেছেন, দৃশ্য কাব্য যেটাকে বলা হয় সেটার কথা বলেছেন। তিনি বলছেন যে না, প্রথমে নাটককে কি বলবো, যে আলাদা করে দেখার দরকার নেই, ওটাকে দৃশ্য কাব্য বলে পরিবেশন করাটাই ভালো। কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি সংস্কৃত নাটকের শুরু হচ্ছে মঙ্গলাচরণকে দিয়ে। তাহলে সংস্কৃত নাটক প্রথম কোনটা? সেটা হচ্ছে মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ হচ্ছে প্রথম সংস্কৃত নাটক। মঙ্গলাচরণের পরে আমরা বিভিন্ন সভা পূজা, কবি সংজ্ঞা বলে এই সমস্ত নাটকগুলো আসছে। এবারে আমরা আসি যে মোটামুটি ভাবে তাহলে সংস্কৃত নাটক বললাম, আর এই ধরনের নাটকগুলোর বিষয়বস্তু কি ছিল? মূলত রামায়ণ এবং মহাভারতের কাহিনী। তাহলে সংস্কৃত নাটকগুলোর
আমাদের দেশের ভারতীয় সংস্কৃত নাটক বা ভারতীয় নাটকের কাহিনী কি ছিল? আমরা নিশ্চয়ই গ্রিস থেকে বেশি কাহিনী নিয়ে আসিনি, এসেছি কিন্তু অনেকটা পরের দিকে। মূলত প্রথম দিকের নাটকগুলো ছিল রামায়ণ মহাভারতের কাহিনী। রামায়ণ মহাভারতের কাহিনী। তাহলে প্রথমে হলো মঙ্গলাচরণ, তারপরে হচ্ছে সভা পূজা, আর তারপরে হচ্ছে কবি সংজ্ঞা। এগুলো হলো একদম প্রথম তিনটে নাটক। একদম প্রথম তিনটে নাটক হচ্ছে এই তিনটে নাটক। এই অবধি বললাম। তাহলে ফার্স্ট বললাম নাটকের উদ্ভব কিভাবে হয়েছে, প্রথম গ্রিস থেকে হয়েছে, তারপর ইউরোপীয় নাটকের উদ্ভব, তারপরে ভারতীয় নাটকের কথা আমরা জানতে পারছি। এইটুকুর মধ্যে কারোর কোনো কনফিউশন থাকলে বলুন। আছে? নেই? ওকে, এবারে আমরা আসি যেটা আমাদের বিষয়বস্তু, সেটা হচ্ছে বাংলা নাটক। বাংলা নাটক বলতে যেটা বোঝায় যে প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয়েছে, এই বিষয়ে সব থেকে জনপ্রিয় নাম যার উদ্যোগে প্রথম বাংলা নাটক আমরা বলতে পারি যে মঞ্চস্থ হয়েছে, তিনি হচ্ছেন রুশ একজন, যার নাম হচ্ছে গেরাসিম লেবেডভ। ঠিক আছে, অনেক জায়গায় এটা হেরাসিমও বলা হয়, অনেক জায়গায় হেরাসিম আছে, অনেক জায়গায় গেরাসিম আছে। ঠিক আছে, যাই হোক, তিনি ব্যক্তিটি ছিলেন রুশ ব্যক্তিত্ব। হেরাসিমটাই বেশি শোনা যায়, লেবেডভ যিনি, যার হাত ধরে 1795 খ্রিস্টাব্দে প্রথম বাংলা নাটকের জন্ম বলা যেতে পারে। ঠিক আছে, 1795 প্রথম নাটক হচ্ছে, তারিখটা হচ্ছে 27 তারিখ, 27শে নভেম্বর। 27শে নভেম্বর। ঠিক আছে, তো প্রথম গেরসিম যিনি মঞ্চস্থ করেছিলেন একটা ইংরাজি নাটক, সেটার আর কি বঙ্গানুবাদ, ঠিক আছে, অনুবাদ। সেই ইংরাজি নাটকটা ছিল দ্য ডিসগাইজড। ডিসগাইজড মানে কি? ছদ্মবেশ। দ্য ডিসগাইজড হচ্ছে প্রথম নাটকটা। ঠিক আছে, আচ্ছা, তবে বাংলা মৌলিক নাটকের আবির্ভাব অনেক পরে হয়েছে। কি দিয়ে হয়েছে? তাহলে বাংলা প্রথম মৌলিক নাটক কোনটা? সেটা হচ্ছে রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব। ঠিক আছে, কুলীন কুল সর্বস্ব 1857 মার্চ মাসে প্রথম নাটকটি মঞ্চস্থ হয়। প্রথম নাটকটি মঞ্চস্থ হয় সেটা হচ্ছে কুলীন কুল সর্বস্ব, এবং অল্প দিনের মধ্যেই আমরা দেখছি এই রীতি নিয়ে পরবর্তীকালে একাধিক নাটক, সংস্কৃত নাটকের রীতি নিয়ে নান্দি, সূত্রধার, নটি, এই সমস্ত নাটকগুলো তৈরি হয়েছিল। তবে সেই কালে নাটকের সেইভাবে কোনো, আমরা যে এখনকার দিনে অঙ্ক দেখি যে এতগুলো অঙ্কে বিভক্ত হয়ে নাটকটা পরিবেশিত হচ্ছে, তখন কিন্তু সেই বিষয়গুলো ছিল না। ঠিক আছে, এই সংস্কৃত নাটকের রীতি অনুযায়ী নান্দি, সূত্রধার আর হচ্ছে নটি, এই তিনটি নাটক, এগুলো ছিল না। মানে অঙ্কে বিভক্ত করে যে নাটক পরিবেশনা, সেই বিষয়টা ছিল। তার পরবর্তীকালে আমরা দেখছি মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখ, এই সবগুলো কিন্তু পড়তে হবে। সাহিত্যের ইতিহাসেও আছে, আপনাদের এখানেও আছে। ঠিক আছে, এই শিল্প সাহিত্য সংস্কৃতি। আচ্ছা, আমরা দেখছি যে মধুসূদন দত্তকে যদি ফার্স্ট দেখি, মধুসূদন দত্তকে ভীষণভাবে পাশ্চাত্যের নাট্যরীতি, তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, ফলে পাশ্চাত্য নাট্যরীতি, শেক্সপিয়ারীয় নাট্যরীতি তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। শেক্সপিয়ারীয় নাট্যরীতি তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, এবং তিনি কিন্তু সেই নাটকের ধারা নিয়েই শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং পরবর্তীকালে কৃষ্ণকুমারী নাটক, যেখানে সব থেকে বেশি পাশ্চাত্য প্রভাব লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবং তিনি যে পাশ্চাত্য প্রভাব থেকে প্রভাবিত হয়েই যে নাটক রচনা করছেন, এটা নিয়ে কিন্তু মধুসূদন দত্ত নিজে তার বন্ধু রাজনারায়ণ বসুকে কিন্তু পত্র লিখেছিলেন। ঠিক আছে,
তাহলে এই হলো মোটামুটি ভাবে বাংলা নাটকের আমরা দেখলাম যে উদ্ভব, মানে বাংলা নাটকের এর পরে কিভাবে ধারাবাহিকতাটা চলছে এই বিষয়টা। আচ্ছা, এবারে বলি যে নাটক তৈরি করতে গেলে কি কি লাগবে। ঠিক আছে, আগে তাহলে আমাদের প্রধান বিষয় হচ্ছে আমরা ট্র্যাজেডিতে আসবো, ট্র্যাজেডি তো পরের বিষয়, কিন্তু নাটক তৈরি করতে গেলে কি কি লাগবে সেটা জানতে হবে। কেন নাটক উপন্যাসের থেকে আলাদা? আমি আগে একটা কথা বললাম যে কাব্য তো অন্যরকম বিষয়, কবিতা সেটা তো একেবারে সম্পূর্ণ আলাদা, প্রবন্ধ তো একটা বিষয় নিয়ে লেখা, সেটা তো পুরো তার আঙ্গিকটা আলাদা। এই দুটো আঙ্গিকই আমাদেরকে পড়তে হবে। কিন্তু কিন্তু যেটা বিষয় হচ্ছে যে নাটক রচনা, নাটক কেন উপন্যাসের থেকে আলাদা, নাটকের মধ্যে কোন বিষয়গুলো পড়তে হয় বা কি কি বিষয় থাকে। ফার্স্টেই হচ্ছে যেটা হচ্ছে অভিনয়ে যে দক্ষতা, অভিনয়ে একটা বিষয় থাকে, অভিনয়। নাম্বার 2 যেটা হচ্ছে মঞ্চ নির্মাণ করা, মঞ্চটাকে একেবারে জলজ্যান্ত করে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আহ, ঘটনাটাকে উপস্থাপিত করা হচ্ছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মঞ্চটাকে নির্মাণ করতে হবে এবং এটাকে বলা হচ্ছে মঞ্চ নির্মাণ শিল্প। এবার আমি যদি রাত্রের দিকে কোনো কিছু কি বলবো, কোনো কিছু অনুষ্ঠান করি, মানে কিছু যদি পরিবেশন করি, নাটক পরিবেশন করি, তাহলে আমার কি লাগবে? একটা আলো লাগবে। আলো ছাড়া তো সেখানে পসিবল নয়, তাহলে একটা নাট্য মঞ্চের উপরে আলো লাগবে। আচ্ছা, যারা অভিনয় করবেন তাদেরকে তো সাজাতে হবে, তাহলে আর মূল বিষয়গুলো হচ্ছে রূপসজ্জা লাগবে। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড, অনেক সঙ্গীতের ব্যবহার একটু পরে এসেছে, সবার আগে যেটা ছিল যে ধ্বনি, প্রথমে ছিল ধ্বনি। ঠিক আছে, প্রেক্ষাপট, এইগুলো। আর নাম্বার 6 যেটা হচ্ছে, যেটা হলো যে যেটা বলবো সেটা হচ্ছে দর্শকের রুচিবোধ। মোটামুটি একটু পরিণত মনের মানুষ বা পরিণত মস্তিষ্কের মানুষরা যদি না দেখতে যান আর কি, ঠিক আছে, তাহলে কিন্তু বা তারা যদি না যান, তাহলে কিন্তু নাটকের এক কথায় বলবো যে সেটা কিন্তু সেই নাটকটা থাকবে না, বা কি বলবো সেটা হচ্ছে যে, হ্যাঁ, তাহলে কিন্তু কোনো, আমি যদি শিশুরা যদি চলে যায়, সে নিশ্চয়ই নাটকের বা ট্র্যাজেডির মতো এরকম গুরুত্বপূর্ণ নাটকের অর্থ সে বুঝতে পারবে না, সেটাই স্বাভাবিক। তো এটাই হচ্ছে যে দর্শকের রুচি। তাহলে যখন নাটক মঞ্চে পরিবেশন করা হবে, যখন নাটক মঞ্চে পরিবেশন করা হবে, তখন এই এই বিষয়গুলোর প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তখন এই এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। চরিত্র যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, নাটকের মধ্যে আগেই আমি বলেছি প্লট থাকবে, আর নাটককে একটা বোঝানো হয় যে যে 5টা স্তম্ভের দ্বারা নাটককে বোঝানো হয়। ঠিক আছে, 5টা স্তম্ভের দ্বারা নাটককে বোঝানো হয়। সেই 5টা স্তম্ভ কি? একটা হচ্ছে একদম প্রথম, যেটা হচ্ছে সূচনা, যেখান থেকে নাটকটার শুরু, প্রারম্ভ বা সূচনা। তাহলে একদম শুরুতে হলো সূচনা, 1 নম্বর। যেটা হচ্ছে 2 নম্বর, যেটাকে আমরা বলবো যে নাটকটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ঘটনা প্রবাহ বা জটিলতা। তাহলে নাম্বার 2 এ হচ্ছে ঘটনা প্রবাহ চলছে। নাম্বার 3 যেটাকে আমরা বলে থাকি ক্লাইম্যাক্স, যেখানে আমরা বলছি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু যেখানে আমরা বলি না যে একটা সিনেমাতে একেবারে ক্লাইম্যাক্সে গিয়ে, তো ক্লাইম্যাক্স। তারপরে হচ্ছে ওই পর্দাটা যেটা পড়ে যায়, অর্থাৎ গ্রন্থি মোচন যেটাকে বলা হয়। ঠিক আছে, মানে গল্পের একদম শেষ অংশ যেটা শেষে এসে দাঁড়ায়। আর একটা হলো সমাপ্তি। তাহলে এই 5টা বিষয়ের উপর নির্ভর করে নাটক কিন্তু, এই 5টা বিষয়ের উপর নির্ভর করে নাটক কিন্তু রচিত হয়। ঠিক আছে, এই 5টা বিষয়ের উপর নির্ভর করে।
আচ্ছা 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 হ্যাঁ, যেটা বলছিলাম এবারে হলো যেটা বলার সেটা হচ্ছে যে আমরা ট্র্যাজেডিতে আসবো, ঠিক আছে। আচ্ছা, নাটককে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, কিন্তু যেটা আমাদের একদম আমরা প্রথমের দিকেই যেটা দেখি সেটা কিন্তু ট্র্যাজেডি নয়। নাটকের যে প্রথম যে ভাগগুলো থাকে, যেখানে কিন্তু আমরা বলতে পারি সেগুলোকে সামাজিক নাটক, পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক, রূপক নাটক, এইগুলো, ঠিক আছে। এগুলো হলো নাটকের একদম প্রথম দিককার স্তর বলা যেতে পারে, ঠিক আছে। আর এর পরে নাটকের যে বিষয়বস্তুগুলো আসে, কিন্তু এই যে আমি পাঁচটা ঘটনা দেখালাম, যেখান থেকে এই যে সূচনা হয়েছে বা চরিত্রটা যেখান থেকে যাচ্ছে, এই জায়গাগুলোর দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে তাহলে নাটককে আমরা দুটো ভাগে ভাগ করব। এট ফার্স্ট এটাকে আমরা কিভাবে ভাগ করব? একটা হচ্ছে ট্র্যাজেডি, আর একটা হচ্ছে কমেডি। একটা হচ্ছে ট্র্যাজেডি, আর একটা হচ্ছে কমেডি। এই দুটো ভাগ তো রয়েছে। এই দুটো ভাগ ছাড়াও আঙ্গিক এবং কথাবস্তু অনুযায়ী নাটকের আরো কয়েকটা ভাগ রয়েছে, কিন্তু সেই ভাগগুলো আমাদেরকে তো আমাদের সিলেবাসের মধ্যে নেই। তবু জাস্ট আমি সংক্ষিপ্ত একবার বলে দেবো, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, এটা হলো আঙ্গিক এবং পরিবেশনা, ঘটনাবস্তু, এইগুলোর দিক থেকে নাটককে এই ভাগগুলোতে ভাগ করা যায়। কিন্তু নাটকের বিষয় আর নাট্য কাহিনীর পরিণতি অনুযায়ী নাটককে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো ট্র্যাজেডি, আর একটা হচ্ছে কমেডি, ঠিক আছে। একটা হচ্ছে ট্র্যাজেডি, আর একটা হলো কমেডি। আচ্ছা, ট্র্যাজেডিতে আসবো। ট্র্যাজেডি আমরা কি বলবো? আগেই আমরা বলছি যে এটা তো হচ্ছে একটা বিয়োগান্তক নাটক। সবার আগেই এটা আমরা বলে দিই যে ট্র্যাজেডি মানেই হচ্ছে এটা তো একটা বিয়োগান্তক নাটক। তো যেটাকে আমরা এক কথায় বলতে পারি যে যার মধ্যে কোনো মিল নেই, তাই না? এটাকে আমরা এইভাবেই বলি যে এটার মধ্যে কোনো মিল নেই। সত্যি কি তাই? আচ্ছা, ট্র্যাজেডির কিন্তু বিষয়বস্তুটা সেটা নয়। আসলে ট্র্যাজেডির উদ্ভব হচ্ছে একদম প্রথমে, আমি নাটকের শুরুতেই বললাম যে ট্র্যাজেডির উদ্ভব বাংলা, সরি, টোটাল যে নাটক সেটার উদ্ভবটা কোথায়? সেটার উদ্ভব হচ্ছে গ্রিসে, ঠিক আছে। সিমিলারলি ট্র্যাজেডির উদ্ভবও কিন্তু গ্রিসে। ট্র্যাজেডির উদ্ভবও কিন্তু গ্রিসে। এই ডায়োনিসাস যার কথা বলছিলাম, তিনি মূলত তিনি শুধুমাত্র সৌন্দর্য, কখনো বা শুধুমাত্র প্রকৃতির দেবতা, এটা আমরা বলতে পারি না। তাকে কৃষিকাজ, উৎপাদন করা, এই জায়গাগুলো, এইগুলোর সঙ্গে কিন্তু গ্রিক পুরাণে ডায়োনিসাসের একটা সম্পর্ক রয়েছে, ঠিক আছে। আর বসন্তকালে দেখা যায় ওখানকার মানে গ্রিসে আঙুর যে ক্ষেত রয়েছে, সেখানে কাজ করার আগে সেই যে আঙুর থেকে যে পানীয় মানে যে রসটা পাওয়া যায়, সেটা কিন্তু এই ডায়োনিসাসের সম্মানে তারা উৎসবের কাজে আয়োজন করত। এই বিষয়টা নিয়েই কিন্তু এখান থেকে নিয়েই আমাদের ট্র্যাজেডির ধারণাটা গড়ে ওঠে। কিভাবে না, এই যে কৃষিজীবী মানুষরা এই উৎসবের সময় কি করত, গ্রাম আর নগরের রাস্তায় তারা শোভাযাত্রা করে বেরোত, ঠিক আছে। পুরাণের কাহিনী অবলম্বনে ডায়োনিসাসের একজন একজন কি বলবো, একজন বন্ধু ছিলেন, ঠিক আছে, একজন সহবন্ধু ছিলেন। তো তিনিও কি করতেন, তো এই ডায়োনিসাসের যিনি পার্শ্বচর, তার অনুকরণে এই শোভাযাত্রায় মানুষ কি করত, ছাগলের চামড়া দিয়ে ছাগলের চামড়া দিয়ে যে তৈরি করা যে ড্রেস, তারা সেগুলো পরতো এবং সেগুলো তারা মানুষকে দেখাতো, ঠিক আছে। অ্যাকচুয়ালি ট্র্যাজেডি শব্দের উৎপত্তি কিন্তু গ্রিক ট্রাগোদিয়া শব্দ থেকে। ট্রাগোদিয়া, তাহলে ট্র্যাজেডি শব্দের উৎপত্তি, ট্র্যাজেডি শব্দটা গ্রিক শব্দ। আমি মোটামুটি ভাবে প্রেক্ষাপটটা বলেছি, ডায়োনিসাসের কথা বললাম।
ডায়োনিসাসের জন্য যে উৎসব পালন করা হতো, তো সেখানে কি করা হতো, ছাগলের চামড়া দিয়ে তৈরি করা পোশাক, ছাগলের চর্ম, হ্যাঁ, ছাগলের চর্ম দিয়ে তৈরি করা পোশাক সেখানকার মানুষেরা পরতো। আর এই কারণে কিন্তু এখানে কি বলা হচ্ছে যে ট্রাগোদিয়া, অর্থাৎ এই ট্রাগোদিয়া হচ্ছে, ট্রাগোদিয়া শব্দটা, এই ট্র্যাজেডি শব্দটার উৎপত্তি গ্রিক ট্রাগোদিয়া, যার মূল কথা কি ছিল না ছাগলের গান, ছাগলের গান, ঠিক আছে, যেখান থেকে এই ট্র্যাজেডি শব্দটা এসেছে। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, এটা ঠিক, তবে ডায়োনিসাসের ধর্মীয় আচারের যে কাঠামো থেকেই, ধর্মীয় আচার অনুষ্ঠান থেকেই যে ট্র্যাজেডির নাট্যরূপ জন্মগ্রহণ করেছিল সেটা বলাই যায়। এক কথা ট্র্যাজেডি দুঃখ কেন বলা হয়েছে, দুঃখ এই জন্যই বলা হয়েছে যে বীর, সেই সময় যারা বীর ছিলেন, গ্রিক পুরাণে যাদেরকে বীর বলা হতো, সেই বীরেদের তাদের জীবনের কীর্তি, তাদের দুঃখ যন্ত্রণা, এই সব কিছু ট্র্যাজেডির আকারে তুলে ধরা হয়। তাহলে গ্রিক পুরাণে যাদেরকে আমরা বীর বলে থাকি, তাদের জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা, তাদের কীর্তি, এই সব কিছুই কিন্তু ট্র্যাজেডির আকারে তুলে ধরা হয়। ঠিক আছে, এই হলো ট্র্যাজেডি। আচ্ছা, এই অবধি কারোর কিছু বুঝতে অসুবিধা থাকলে বলুন। আচ্ছা, নেই। আচ্ছা, ট্র্যাজেডি পূর্ণতা পেয়েছিল, ট্র্যাজেডি শুরু তো ডায়োনিসাসকে দিয়ে হয়েছিল, বাট পূর্ণতা পেয়েছিল সোফোক্লেস আর ইউরিপিডিস এদের রচনায়। তাহলে ট্র্যাজেডি পূর্ণতা পায় কাদের রচনায়, ডায়োনিসাসের কাহিনী থেকে ট্র্যাজেডির শুরু, কিন্তু পূর্ণতা পায় সোফোক্লেস আরেকটা হচ্ছে ইউরিপিডিস। এদের রচনায় কিন্তু ট্র্যাজেডিটা পূর্ণতা পেয়েছিল। ইতিমধ্যে গ্রিসের প্রায় সমস্ত শহরে ধীরে ধীরে কি হলো, রঙ্গমঞ্চ তৈরি হলো। ঠিক আছে, আর নাট্যকার সোফোক্লেস তিনি কি করলেন, 468 খ্রিস্টপূর্বাব্দে এই ট্র্যাজেডির জন্যই তিনি কিন্তু পুরস্কার পেয়েছিলেন, ট্র্যাজেডির জন্যই তিনি কিন্তু পুরস্কার পেয়েছিলেন। সোফোক্লেসের যে 7টা নাটক ছিল, যার মধ্যে অয়দিপাউস, কিং অয়দিপাউস ছিল, রাজা অয়দিপাউস, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইউরিপিডিসের দুটো বিখ্যাত ট্র্যাজেডি নাটক ছিল, একটা হচ্ছে মিডিয়া আর একটা হচ্ছে দি ট্রোজান উইমেন, একটা হচ্ছে মিডিয়া আর একটা হচ্ছে দি ট্রোজান উইমেন, ট্রোজান উইমেন। ওকে, এগুলো হলো ইউরিপিডিসের লেখা। ইউরিপিডিসের লেখা ট্রোজান উইমেন। আচ্ছা, এবারে আসি প্রথম খ্রিস্টীয় শতকে রোমে ট্র্যাজেডি নাটকের এরপর আবির্ভাব হলো। ঠিক আছে, সেটা ছিল সেনেকার লেখা। ঠিক আছে, সেনেকার লেখা ট্র্যাজেডি নাটক। বাংলা সাহিত্যের কথায় যদি আসি, বাংলা সাহিত্যে ট্র্যাজেডির নাটকের কথায় আসবো, তার আগে বলবো শেক্সপিয়ারের ট্র্যাজেডির নাটকের কথা। ঠিক আছে, যেখানে হ্যামলেট খুব গুরুত্বপূর্ণ, যেখানে ম্যাকবেথ খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এলিজাবেথীয় যুগে ট্র্যাজেডির শ্রেষ্ঠ রচয়িতারা জন্মগ্রহণ করেছিলেন, যার মধ্যে ছিলেন ওয়েবস্টার, যার মধ্যে ছিলেন চ্যাপম্যান এবং ছিলেন শেক্সপিয়ার। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শেক্সপিয়ার। ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শেক্সপিয়ার। বাংলা সাহিত্যে ট্র্যাজেডির উদ্ভব কিভাবে হলো? পাশ্চাত্য নাটক থেকে উদ্ভব হয়েছে ট্র্যাজেডির।
প্রথম যদি আমরা ট্র্যাজেডির কথা বলি, বাংলা ভাষায় রচিত প্রথম বিয়োগান্তক নাটক কোনটা? সেটা হচ্ছে যোগেন্দ্র চন্দ্র গুপ্তের কীর্তিবিলাস। যোগেন্দ্র চন্দ্র গুপ্ত, যোগেন্দ্র চন্দ্র গুপ্তর কীর্তিবিলাস। এটা হচ্ছে প্রথম বিয়োগান্তক নাটক বাংলা সাহিত্যে 1852 সাল। 1852 সাল। অ্যারিস্টটলের ভূমিকা, অ্যারিস্টটল ট্র্যাজেডির সংজ্ঞায় ঠিক যা যা বলে গেছিলেন সেই বিষয়গুলোকেই তিনি কিন্তু তুলে ধরেছিলেন, অর্থাৎ যোগেন্দ্র চন্দ্রগুপ্ত তার নাটকের মধ্যে এই বিষয়গুলোই কিন্তু তুলে ধরেছিলেন। শুধুমাত্র এটাকে বিষাদ বলা যায় না, একটা গুরুগম্ভীর যে ভাব থাকে সেটাও বলা যায়। অর্থাৎ অ্যারিস্টটল যেটা বলছেন যে প্রথমত ট্র্যাজেডি একটা বিশেষ ঘটনার অনুকরণ। আমরা বুঝতে পারছি যে গ্রিক ঘটনা মানে গ্রিক যে পুরাণ সেখান থেকে কাহিনীগুলো বেশি নেওয়া হয়েছে। এখানে গল্পের অর্থাৎ কাহিনীর শেষে একটা গুরুগম্ভীর ভাব রয়েছে। ঘটনাটি বেশ কিছুটা আয়তন বিশিষ্ট, মানে একেবারে ছোটখাটো নয়, আবার ঘটনাটা কিন্তু খাপ ছাড়া নয়, ঠিক আছে। ট্র্যাজেডির উপাদান হচ্ছে 6টি। একটা হলো প্লট, চরিত্র। প্লট মানে কোন ধারায় গল্পটা চলবে সেটাকে বলা হয়েছে। ভনিতা মানে বৈচিত্র্য, ভনীতি একটা ধরন, একটা মনন, একটা থট আছে, একটা ধারণা রয়েছে। আর দৃশ্য রয়েছে, একটা স্পেকটাকল রয়েছে। আর মেলোডি রয়েছে, একটা গীতি রয়েছে, একটা গান রয়েছে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে ট্র্যাজেডির বৈশিষ্ট্য। তাহলে ফার্স্ট যদি আমরা বলি ট্র্যাজেডির বৈশিষ্ট্য, তাহলে অলমোস্ট হচ্ছে ট্র্যাজেডিকে 6টি ভাগে ভাগ করা যাবে, ঠিক আছে। এই 6টি ভাগের মধ্যে ফার্স্ট যেটা আমরা বলবো যে এটা তো একটা করুণ রসের কাহিনী রয়েছে। তো এখানে করুণ রসের কাহিনী বলতে এই একটা কাহিনীকে এখানে কিন্তু আমাদেরকে ধরতে হবে, বা সাপোজ আমরা কোনো জায়গা থেকে একটা কাহিনীকে আমাদের কিন্তু তুলে আনতে হবে। এবং শুধুমাত্র সেখানে দুঃখ থাকবে এমনটা নয়, যে বললাম বীরের কোনো জয়গাথা, ঠিক আছে, কোনো একটা বীরের কাহিনী নিয়ে এসে তার জীবনের সুখ দুঃখ তিনি কিভাবে নিজেকে এই জায়গায় তুলে ধরেছেন, এই ধরনের কাহিনীগুলো প্লটের আকারে সেটাকে চরিত্রের মাধ্যমে উপস্থাপিত করতে হবে। এটা কোনো কিন্তু ব্যক্তি জীবনের অনুকরণ নয়, এখানে নাট্য চরিত্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটা নাট্য ক্রিয়া থাকবে, একটা আখ্যান থাকবে, তার উপর বেস করে একটা নাট্যক্রিয়া, মানে ওই আখ্যানের উপর মানে ভিত্তি করে নাটকের ঘটনাটা কি হবে, চলবে, ঠিক আছে। আচ্ছা, আর হলো যেটা বললাম একটা গুরু গম্ভীর ভাব থাকবে, একটা অ্যাকশন থাকবে, মানে আদি মধ্য অন্ত 3টে ভাগ থাকবে। এই যে আদি, মধ্য এবং অন্ত, ঠিক আছে, এই 3টে ভাগ থাকবে নাটকটার মধ্যে। এবং এখানেই এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই নাটকের কাঠামোটা একটা সমগ্র কাঠামো হবে, যেখানে একটা নেসেসিটি থাকবে, অর্থাৎ একটা সম্ভাব্য মানে একটা অনিবার্য জায়গায় যাতে নাটকটা পৌঁছতে পারে। একটা ক্রিয়া থাকবে, মানে একটা আকর্ষণ থাকবে পুরো ঘটনাটার মধ্যে, মানে মনে হবে না যে কোথাও কাহিনীটা বিচ্যুত হয়ে গেল। এই জায়গাগুলো ট্র্যাজেডির মধ্যে থাকবে, ঠিক আছে। আর হচ্ছে যে এখানে কিন্তু কাউকে পুরোপুরি অনুকরণ করা যাবে না, এখানে কাউকে পুরোপুরি অনুকরণ করা যাবে না। একটা করুণা থাকবে, চরিত্রের প্রতি একটা করুণা থাকবে, একটা ভয় থাকবে, এই বিষয়গুলো কিন্তু। আবার কেউ যদি কোনো চরিত্র দেখা যায় যে সে ভুল করছে, তাহলে ট্র্যাজেডি কি হবে, মানে সেই জায়গা থেকে আমরা বলবো যে সেই চরিত্রটা কিন্তু নিজের একটা শুদ্ধিকরণের চেষ্টা করবে। এগুলো ট্র্যাজেডির নায়কের বৈশিষ্ট্য। বা কোনো একটা চরিত্র যদি সে মনে করে যে সে ভুল করেছে, তাহলে কাহিনীর শেষে গিয়ে সেই চরিত্রটার শুদ্ধিকরণ কিন্তু থাকবে। তাহলে এগুলো হলো ট্র্যাজেডির বৈশিষ্ট্য। ট্র্যাজেডির শ্রেণী বিভাগের মধ্যে আমরা বলতে পারি, আগেই বলছিলাম যে পৌরাণিক নাটক রয়েছে, ঐতিহাসিক নাটক রয়েছে, পারিবারিক নাটক রয়েছে, অতি কাল্পনিক যেটাকে বলা হয়, অতি নাটকীয় রচনা সেই নাটকগুলো রয়েছে। এখানে বলবো
যে পৌরাণিক যে নাটকগুলো রয়েছে এখানে পৌরাণিক নাটকের মধ্যে আমরা বলবো যে এখানে ভারতীয় পুরাণের কাহিনী অবলম্বন করে যে নাটকগুলো তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে পৌরাণিক নাটক। ঠিক আছে, ভারতীয় পৌরাণিক কাহিনী অবলম্বন করে যেখানে মানবীয় প্রেমের বদলে বদলে যেখানে ঈশ্বর প্রেমের গুরুত্ব রয়েছে। তাহলে পৌরাণিক নাটকের বৈশিষ্ট্য কি হবে? ফার্স্ট, যেখানে ঈশ্বর প্রেম আছে, মানবীয় প্রেমের বদলে যেখানে নিয়তি রয়েছে, নিয়তি যে আমরা বলি না নিয়তিবাদ, যে ভগবান যা করেন তার উপরেই ভরসা করতে হবে, সেই নিয়তি, কোথাও একটা অদৃষ্ট কোনো শক্তির প্রতি ভরসা, ধর্ম, ধর্মের জয় ঘোষণা। এই ধরনের নাটক, তবে এগুলো সাধারণত বিয়োগান্তক খুব একটা হয় না। যেমন গিরিশচন্দ্রের রাবণ বধ, যেমন সীতার বনবাস, জনা, দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা, ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের নরনারায়ণ, এইগুলো এগুলো হলো পৌরাণিক নাটক। বিখ্যাত পৌরাণিক নাটক গিরিশ ঘোষের রাবণ বধ, তারপরে হচ্ছে জনা, সীতার বনবাস, দ্বিজেন্দ্রলাল রায়ের হচ্ছে কি সীতা। ঠিক আছে, এইগুলো ঐতিহাসিক নাটক মানে আমরা জানি যে ইতিহাস থেকে কাহিনীটা নেওয়া হয়েছে, তবে তার মানসিক দিকটাকেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। স্পেশালি সেই যুগটাকে, যে যুগে ঘটনাটা আবর্তিত হয়েছে সেই ঘটনার সেই যুগটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এটা ঐতিহাসিক নাটক। যেমন দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান, নূরজাহান, চন্দ্রগুপ্ত, তারপরে হচ্ছে ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের আলমগীর, এইগুলো। অপরেশ মুখোপাধ্যায়ের অযোধ্যার বেগম, যেমন শচীন সেনের গৈরিক পতাকা, এইগুলো হচ্ছে ঐতিহাসিক নাটক। এছাড়া রয়েছে রূপক নাটক, যে নাটকের উপরে একটা কাহিনী রয়েছে, ভিতরে আরেকটা কাহিনী রয়েছে, সেটাকে রূপক নাটক বলা হয়। সমান্তরাল একটা আখ্যান রয়েছে, একটা ব্যঞ্জনাধর্মী আখ্যান রয়েছে, রবীন্দ্রনাথের রক্তকরবী, ডাকঘর, কালের যাত্রা, এইগুলো। আবার সাংকেতিক নাটক, যার মাধ্যমে একটা প্রতীকের মাধ্যমে নাটকের একটা কোনো বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ কোনো খুব গুরুতর বিষয় প্রতীকের আধারে ঘটনার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে, যেমন মুক্তধারা, যেমন রবীন্দ্রনাথের রাজা, এই নাটক। ঠিক আছে, আচ্ছা, ট্র্যাজেডি নাটকের যে চরিত্র, মানে নায়ক যে চরিত্র, সে তো হচ্ছে যে ভীষণভাবে আদর্শ একটা চরিত্র। আগেই বলেছি, যার মধ্যে অনেক ঘাত প্রতিঘাত রয়েছে, ভীষণভাবে সেই চরিত্রটা দুঃখ দুর্দশা পূর্ণ অবশ্যই, তবু কোথাও গিয়ে সে হয় ওই চরিত্র, মানে ওই জায়গা থেকে বেরিয়ে এসেছে, অথবা অথবা কিন্তু কি হয়েছে যে নিদারুণ ব্যর্থতা, সে প্রাণঘাতী হয়েছে, এই জায়গাগুলো, এবং ট্র্যাজেডির একেবারে চূড়ান্ত লক্ষ্যে উপনীত হয়েছে। এগুলো হলো ট্র্যাজেডির, আমরা বলবো যে নায়ক চরিত্র। ঠিক আছে, ট্র্যাজেডির নায়ক চরিত্র এই জাতীয়। ট্র্যাজেডি কেন আমাদের আনন্দ দেয়, সেটা হচ্ছে ওই যে চরিত্রগুলো ভীষণভাবে সহানুভূতি সম্পন্ন হয়, তাদের দুঃখ, তাদের জীবন, মানে তাদের স্ট্রাগল লাইফ এমন ভাবে মানুষের কাছে ফুটে ওঠে, যার ফলে সহানুভূতি পায়। এই জন্য ট্র্যাজেডি আমাদেরকে আনন্দ দেয়, কিছু কিছু ক্ষেত্রে দুঃখের হলেও সেটা আমাদেরকে আনন্দ দেয়। ঠিক আছে, এখানে নাটকগুলোর নাম দিয়েছি, কিন্তু এখানে আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে ট্র্যাজেডিকে মোটামুটি ভাবে কয় ভাগে ভাগ করা যায়। ট্র্যাজেডিকে কয় ভাগে ভাগ করা যায় যদি সেটা বলি, সেটা বলতে গিয়ে বলবো যে একটা হচ্ছে ক্লাসিক্যাল ট্র্যাজেডি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ট্র্যাজেডি, একটা হচ্ছে এলিজাবেথীয় ট্র্যাজেডি বা রোমান্টিক ট্র্যাজেডি যেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে ক্লাসিক্যাল ট্র্যাজেডি,
তাহলে নাম্বার 1 ট্র্যাজেডি শ্রেণী বিভাগ। ক্লাসিক্যাল ট্র্যাজেডি যেটা, যেখানে নিয়তি একটা বিনাশকারী শক্তি রয়েছে। আর এখানে হচ্ছে যে একটা কি বলবো, নায়ক ভীষণভাবে একটা বীর চরিত্র, এটা ঠিক, কিন্তু কাহিনীর শেষে গিয়ে তার উপর যে পীড়ন, এই বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে, একটা ধ্বংসের ইতিবৃত্ত রয়েছে। এইগুলো কিন্তু ট্র্যাজেডি, ক্লাসিক্যাল ট্র্যাজেডির প্রধান বৈশিষ্ট্য। তাহলে এইগুলো হলো একটা ক্লাসিক্যাল ট্র্যাজেডির প্রধান বৈশিষ্ট্য। আর এছাড়া আছে এলিজাবেথীয় বা রোমান্টিক ট্র্যাজেডি, একটা ভয়, একটা নিয়তি, এগুলো কিন্তু আগের ট্র্যাজেডিতে রয়েছে। আর রোমান্টিক ট্র্যাজেডি যেটা আমি বললাম, যে সহানুভূতি রয়েছে, মানুষকে একটা আনন্দ দেয়, এই যে বিষয়গুলো, বিশেষ করে যে যিশুর জীবন, ঠিক আছে, এই যে কাহিনী, এগুলো অনেকটাই কিন্তু এলিজাবেথীয় ট্র্যাজেডির মধ্যে পড়ছে, ঠিক আছে। আবার শেক্সপিয়ারের পঞ্চম হেনরি, কোরাসের ঘটনা, একটা কোরাস চরিত্র, নাট্য প্রতিক্রিয়া দিয়েছে যেগুলো, ঠিক আছে, এই বিষয়গুলো। আবার ম্যাকবেথের কথাও রয়েছে, ম্যাকবেথ, এগুলো ক্লাসিক্যাল ট্র্যাজেডির মধ্যে পড়ছে। আচ্ছা, এবারে হচ্ছে তাহলে এলিজাবেথীয় ট্র্যাজেডি রয়েছে। এলিজাবেথীয় ট্র্যাজেডি মূলত মার্লো বেশি লিখে গেছেন। মার্লো, নাট্যকার মার্লো, তিনি বেশি লিখে গেছেন। এছাড়াও বেশ কিছু আমরা জানি যে রোমান্টিক ট্র্যাজেডির মধ্যে যে শেক্সপিয়ার বেশ কিছু এই ধরনের ট্র্যাজেডি লিখে দিয়ে গেছেন। রোমান্টিক ট্র্যাজেডি যার মধ্যে হচ্ছে ম্যাকবেথ রয়েছে, রোমান্টিক ট্র্যাজেডির মধ্যে ম্যাকবেথ রয়েছে, হ্যামলেট রয়েছে, তারপরে হচ্ছে রাজা লিয়ারের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এইগুলো রয়েছে, ঠিক আছে। আর হিরোইক ট্র্যাজেডি তো যে নতুন ধাঁচের এক ধরনের নাটক, যেটাকে বলা হয়ে থাকে, যার প্রবর্তক ছিলেন জন ড্রাইডেন। হিরোইক যে ট্র্যাজেডি, যার প্রবর্তক, এটা হচ্ছে রোম্যান্টিক। হিরোইক, হিরোইকের মধ্যে হচ্ছে, তাহলে হিরোইকের মধ্যে হচ্ছে ড্রাইডেন। এগুলো হলো ট্র্যাজেডি। বেশ কিছু আধুনিক সময়ের ট্র্যাজেডি রয়েছে, যেগুলোকে আমরা সামাজিক ট্র্যাজেডি বলে থাকি। ইবসেন, বার্নার্ড শ যেগুলো লিখছেন, বা পরবর্তীকালে কাব্য নাটক লিখেছেন এলিয়ট, টিএস এলিয়ট লিখেছেন, সেগুলোকে আমরা বলবো। আধুনিক ট্র্যাজেডিতে সমস্যা, সমাজের সমস্যা তুলে ধরা হয়েছে। পোয়েটিক ড্রামা, কাব্য নাটক, টিএস এলিয়ট লিখেছেন, আয়ারল্যান্ড, ইংল্যান্ড। তাহলে প্রথম দিককার যে নাটক, ট্র্যাজেডি নাটক, ওটা মূলত গ্রিসে ছিল। পরের দিককার যে ট্র্যাজেডি নাটক, সেগুলো হয়েছে, পরের দিককার যে ট্র্যাজেডি নাটক, সেগুলো মূলত ইংল্যান্ডে রচিত হয়েছে। যেমন আমরা যদি বলি গিরিশ ঘোষের বলিদান, এই যে নাটকটা রয়েছে, এটা সমাজ বিচ্ছিন্ন একটা ব্যক্তি সত্তার ট্র্যাজেডি। সমাজ বিচ্ছিন্ন, সমাজের যে ঘাত প্রতিঘাত, যে সমস্যা, যে অভিব্যক্তি, তার ফলে মানুষের যে অভিব্যক্তি, সেই ধরনের একটা নাটক হচ্ছে গিরিশ ঘোষের বলিদান, ঠিক আছে। আবার রবীন্দ্রনাথের বিসর্জন, কোনো কিছুর আবেগের বিরুদ্ধে, আবেগের বিরুদ্ধে যে ট্র্যাজেডি, সেটাকে আমরা বলে থাকি যে রবীন্দ্রনাথের বিসর্জন, ঠিক আছে। তাহলে ট্র্যাজেডিকে আমরা দুটো ভাগে সব থেকে বেশি আলোচনা করতে পারি। দুটো ভাগে কিভাবে বলতে পারি, একটাকে বলতে পারি আমরা গ্রিক ট্র্যাজেডি, যেটা হলো গ্রিস, প্রাচীন গ্রিসের লেখা। আরেকটা হচ্ছে শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি। শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি হচ্ছে একদম আধুনিক সময়ের যে ট্র্যাজেডি, সেটাকে বলা হয়, যেখানে গান ব্যবহার করা হচ্ছে, যেখানে চরিত্রের নিয়তি, এখানে নিয়তির থেকে যে দ্বন্দ্ব, সেটা অনেক বেশি প্রকট হয়েছে।
এইগুলো হলো ট্র্যাজেডির মূল বৈশিষ্ট্য। বলো, কারোর যদি কোনো অসুবিধা থাকে বল। সবাই কি বোর হয়ে গেছো? সর্বনাশ, তো প্রথম দিন পড়াচ্ছি মোটে এই কজন। ম্যাম বলছি এইগুলো থেকে কি সংজ্ঞা, বৈশিষ্ট্য আর উদাহরণ এগুলো পড়তে হবে? হ্যাঁ, সংজ্ঞা যেভাবে আমি পয়েন্ট করে করে পড়াচ্ছি ঠিক ওইভাবে। হুম। ট্র্যাজেডির আচ্ছা। চরিত্রগুলো, নায়ক চরিত্র কেমন হয়, কোনগুলো ট্র্যাজেডি, কি কি ধরনের ট্র্যাজেডি, ক্লাসিক্যাল ট্র্যাজেডি, রোমান্টিক ট্র্যাজেডি, তারপর হচ্ছে হিরোইক ট্র্যাজেডি কোনটা, তারপর হচ্ছে ট্র্যাজেডি আরেকটা হচ্ছে যেটা আপনাকে বলে থাকি যে ট্র্যাজি কমেডি বলে একটা বিষয় আছে। ট্র্যাজি কমেডি, ঠিক আছে? এখানে এখানে ট্র্যাজেডি দিয়ে তার জীবনটা শুরু হয়েছিল, কিন্তু মিল দিয়ে শেষ হয়েছে, যেটাকে আমরা ট্র্যাজেডি কমেডি বলি। ট্র্যাজি কমেডি, ঠিক আছে? এই ধরনের নাটকগুলোকে বলা হয় ট্র্যাজি কমেডি। যেমন শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজি কমেডি হচ্ছে টেম্পটেস্ট। শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজি কমেডি হচ্ছে টেম্পটেস্ট। পরীক্ষায় আসে একটা শেক্সপিয়ারের ট্র্যাজি কমেডির নাম বলো তো, তাহলে বলতে হবে টেম্পটেস্ট। এত মনে রাখা মেডাল, বাবারে এত বড় সিলেবাস। এটাই তো সব থেকে দুঃখজনক বিষয়। আমি তো আমার দিক থেকে বিশেষ করে তো ম্যাডাম সালগুলো মনে রাখতে না, এই সাহিত্য ইতিহাস। আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এখন থেকে কিন্তু পড়া রেডি করে ফেলো। এই যেমন আজকে পুরোটা পড়িয়ে দিচ্ছি, বোঝা যাচ্ছে, কাল থেকেই রেডি করে নাও, এক সপ্তাহের মধ্যে। পরের সপ্তাহে কিন্তু আবার নতুন পড়া। ফেলে রেখো না, ফেলে রাখলে কিন্তু আমি বলছি পাস হবে না, খুব মুশকিল হয়ে যাবে ফেলে রাখলে। এটা শুনতে হয়তো খুব খারাপ লাগে, কিন্তু কথা হলো আমার কিচ্ছু করার নেই। কারণ আমি চাই না, আমি খুব স্বল্প কয়েকজনকেই পড়াতে পারবো, বাট যাদেরকে পড়াবো তার রেজাল্টটা ঠিকঠাক। এত ধরে ধরে কোনো জায়গায় এইভাবে বলে টলে দেবে না। সময় কোথায় যে বলবে, তারা জাস্ট একটা আউটলাইন টানবে উপর দিয়ে, নোটস দিয়ে ছেড়ে দেবে। চলো নেক্সটটা বলি এবার, কমেডি, ঠিক আছে? এইটুকু করো, আমি সোমবার দিন তো পরীক্ষা নেবো, আরো তখন প্রশ্ন ধরনগুলো দেখলে বুঝতে পারবে। আর আমি এই সপ্তাহতেই একটা লিস্ট করে দেবো যে কোন কোন বিষয়গুলো আগে পড়ে ফেলতে হবে, মানে টপিক থেকে, সালগুলো কি কোনগুলো, কি ধরনের প্রশ্ন এসেছে সেই জায়গায়। 9, 10, 11, 12 দুটোই আলাদা আলাদা করে। আচ্ছা, এবারে আসি কমেডির ক্ষেত্রে, ঠিক আছে? কমেডি কি? কমেডিটা হচ্ছে তোমাদের, দেখো এখান থেকে যেগুলো দেবে, এই যে কমেডির বৈশিষ্ট্য, এইগুলো মোটামুটি ভাবে একটু পড়ে রাখবে। ট্র্যাজেডির টোটাল কটা উপাদান রয়েছে এগুলো পড়বে, আর কোনটা কি ধরনের ট্র্যাজেডি নাটক আছে সেইগুলো, মানে কোনটা কি ধরনের ট্র্যাজেডি, কি কোনগুলো ট্র্যাজেডি নাটকের উদাহরণ রয়েছে, সেইগুলো পড়লেই কি যে শোনা যাচ্ছে না ম্যাম? ও শোনা যাচ্ছে না, আচ্ছা সরি সরি। বলছি যে হ্যাঁ, যেটা বলছিলাম যে আহ, বলছি যে ট্র্যাজেডির ক্ষেত্রে ট্র্যাজেডির কাকে বলে, প্রথম ট্র্যাজেডি কোথায় আবিষ্কার করা, মানে কোথায় আর কি সূচনা হয়, আর তারপর কি ধরনের কাহিনী সেখানে নেওয়া হয়েছে, ট্র্যাজেডি শব্দটা কোন শব্দ থেকে এসেছে, সূচনা কোন শব্দ থেকে হয়েছে, ট্র্যাজেডির ভাগগুলো, ট্র্যাজেডির নায়ক চরিত্রের বৈশিষ্ট্য, ট্র্যাজেডির কটা উপাদান রয়েছে সেই উপাদানগুলো, ব্যাস এইটুকু এইভাবে পড়ে রাখলেই হয়। আচ্ছা, ট্র্যাজেডির মূল রস কি? এতক্ষণ ধরে যে পড়ালাম, কি হবে বলো দেখি? ট্র্যাজেডির মূল করুণ রস। করুণ রস। হ্যাঁ, করুণ রস। করুণ রস, বিষাদ, এই। আর কমেডির তালে মূল রস কি হবে? হাস্য রস, তাই তো? হ্যাঁ ম্যাম। এটা আসে পরীক্ষায়। কমেডির মূল রস হচ্ছে হাস্য রস,
অর্থাৎ যে রচনার কাহিনীটা হবে মিলনান্ত, যেটা হচ্ছে আনন্দজনক, যেখানে কমেডির মধ্যে সাধারণত শ্রেণী চরিত্রগুলোকে তুলে ধরা হয়, টাইপ চরিত্র যেগুলোকে বলা হয়, শ্রেণী চরিত্রগুলোতে তুলে ধরা হয়। জটিল ধরনের সমস্যা বা জটিল ধরনের ঘটনা কমেডির মধ্যে থাকে না, জটিল ধরনের ঘটনা কমেডির মধ্যে থাকে না, যেটা ট্র্যাজেডির মধ্যে থাকে, সেখানে পীড়ন করা হয়, কিন্তু কমেডির মধ্যে থাকে না। যেমন রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতা, রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতা হচ্ছে একটা বিখ্যাত কমেডি, ঠিক আছে। এবারে আমি বলি কমেডি শব্দটার উৎপত্তি কোথা থেকে হয়েছে। কমেডি শব্দটার উৎপত্তি এই যে ডায়োনিসাসের আমি বললাম না শীতকালীন উৎসব, তো সেখান থেকেই তো কমেডির উৎপত্তি। মূলত এর শব্দটা হচ্ছে কোমোস, এই শব্দটা থেকে কমেডির উৎপত্তি, কোমোস, এটা পরীক্ষায় আসে, হ্যাঁ, কোমোস। তাহলে কমেডির উৎপত্তি হচ্ছে কোমোস থেকে। ডায়োনিসাসের শীতকালীন উৎসবে যে শোভাযাত্রা সহযোগে যে গান করা হতো তাকে বলা হচ্ছে কমেডি। এখানেও ঠিক তাই, যে আগে গ্রিকের কমেডি অর্থাৎ গ্রিসে প্রথম কমেডির সূত্রপাত হয়। এই ধরনের কমেডির তিনটে পর্ব রয়েছে, একটা ওল্ড, একটা মিডল, একটা হচ্ছে নিউ। একটা হচ্ছে ওল্ড, একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে নিউ। একদম প্রথম দিকে ক্লাউডস, পিস আর ফ্রগস, এই তিনটে নাটক প্রথম লেখা হয়। ক্লাউডস, এটা নিয়ে আমি প্রশ্ন দিয়েছি, আমি নিচে প্রশ্নগুলো আজকে আলোচনাও করব। ক্লাউডস, পিস আর হচ্ছে ফ্রগস, এইগুলো হলো বিশেষ উল্লেখযোগ্য কমেডি নাটক, ঠিক আছে। কমেডি রচয়িতা, যাকে একদম আধুনিক সময়ের কমেডি নাটক রচয়িতা বলা যায়, তিনি হচ্ছেন মিনান্ডার, মিনান্ডার, ঠিক আছে। এই মিনান্ডার ভদ্রলোকটি হচ্ছে আধুনিক সময়, আমি বললাম প্রাচীন, মধ্য আর একটা হচ্ছে আধুনিক সময়কার, ঠিক আছে। এই যে তিনটে যুগের কমেডি নাটক রচয়িতা, যার মধ্যে একদম আধুনিক সময়ে হচ্ছে ওই মিনান্ডার। আচ্ছা, কমেডিতে বলা হচ্ছে, ট্র্যাজেডিতে যেমন কাউকে অনুকরণ করার কোনো জায়গা ছিল না, কমেডির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনুকরণ করার জায়গা আছে। কমেডির মূল রস হচ্ছে হাস্যরস, হাসিটা মানুষের মধ্যে তৈরি করে। নাম্বার 3 হচ্ছে কমেডি কাউকে কোনো আঘাত করে না, পীড়া দেয় না, কাউকে কোনো আঘাত করে না, যন্ত্রণা দেয় না, ঠিক আছে। জীবনের যে আমাদের যে আরেকটা মূল বিষয়, সেটা হচ্ছে হাস্যরসের আড়ালে, হাস্যরসের আড়ালে যে কৌতুক যে দিকটা, যেটা আমরা বলতে পারি যেটা হচ্ছে একটা বিশ্রী দিক, ঠিক আছে, সেই বিশেষ দিকটা, যে কুশ্রী দিক বা বিশ্রী দিক, সেই বিশেষ দিকটা কিন্তু হাস্যরসের আড়ালে কমেডির মাধ্যমে তুলে ধরা হয়। এবার আসি কমেডি শব্দটার উদ্ভব একটা শব্দ থেকে, যেটা আমি বলেছি কোমোস, ঠিক আছে। কোমোস তো আছে, যার মূল অর্থ হলো কোমোস বা মেরি মেকিং, অর্থাৎ আনন্দ তৈরি করতে হবে, আনন্দ দেওয়া বা আনন্দ তৈরি করা। এটার আরেকটা হলো কমোইডিয়া। এই কোমোস শব্দটার আগে ছিল যেটা, সেটা হচ্ছে কমোইডিয়া। কমোইডিয়া, আচ্ছা। তো গেল এই বিষয়টা, তাই কমেডির এটা মূল বিষয় বস্তু। আচ্ছা, এবারে আসছি আমি কমেডির যে যে ভাগগুলো। আমরা যেমন ক্লাসিক কমেডি দেখি, ক্লাসিক যেমন আমরা ট্র্যাজেডি দেখেছি, ক্লাসিক কমেডিও আমাদের আছে, ঠিক আছে। ক্লাসিক কমেডি, তবে এগুলো সবগুলোই হচ্ছে কি বলবো, ক্লাসিক কমেডি বা রোমান্টিক কমেডি, এগুলো বাংলা সাহিত্যে খুব যে দেখা যায় তা নয়, এগুলো মূলত পাশ্চাত্য সাহিত্যে বেশি দেখা যায়। ইউরিপিডিসের কাহিনী রয়েছে, ওল্ড কমেডি, ওই যেমন ক্লাউডস, নাইটস, ফ্রগস,
এই যে বললাম এগুলো কিন্তু ক্লাসিক কমেডির মধ্যে পড়ে। আবার রোমান্টিক কমেডির মধ্যে শেক্সপিয়ারের কমেডিগুলো পড়ে। শেক্সপিয়ারের রোমান্টিক কাহিনীগুলো অত্যন্ত কি বলবো, খুবই জনপ্রিয় এবং এই কাহিনীগুলো সব থেকে মানুষের মধ্যে প্রচলিত। ঠিক আছে, আচ্ছা এবারে আসি, এছাড়াও কমেডি অফ হিউমার্স। এই হিউমার্স ব্যাপারটা কাকে বলা হচ্ছে না, এই হিউমার্স ব্যাপারটা যেটা বেন জনসন, ইংরেজ নাট্যকার বেন জনসন এই হিউমার ব্যাপারটাকে প্রবর্তন করেছেন। কমেডির একটা ভাগ হচ্ছে হিউমার, যেটা জন বেনসন এই ভদ্রলোক কিন্তু প্রবর্তন, সরি ভুল বললাম, বেন জনসন। বেন জনসন হবে, হ্যাঁ। তো বেন জনসন যিনি, তিনি এই প্রথম এই হিউমার ব্যাপারটা তিনি তৈরি করেছেন। অর্থাৎ সমাজের যে দোষ ত্রুটি, একটা মানুষের দোষ ত্রুটি, যে তার যে কি বলবো, তার চরিত্রের মধ্যে যে স্খলন, তার চারিত্রিক যে কি বলবো যে স্খলন হয়, যাকে আমরা চরিত্রহীন বলি, এই ধরনের যে বিষয়গুলো, সেগুলোকে যখন ব্যঙ্গ বিদ্রুপের আকারে তুলে ধরা হয়, সেটাকে কিন্তু বলা হয় হিউমার। ঠিক আছে, কালকে আমরা বলছিলাম না, যেমন আমরা যদি বলি একেই কি বলে সভ্যতা, এই যে মনে রয়েছে একেই কি বলে সভ্যতার যে বাবু চরিত্রটা, নবজীবন, এই চরিত্রটার মধ্য দিয়ে যে এই ধরনের হচ্ছে হিউমার তুলে ধরা হয়েছে। সেই সময়ের সেই যে ঊনবিংশ শতক বিংশ শতকের মধ্যে যে কি বলবো, যে একটা বাবু সমাজ, একটা লামপট্ট, হ্যাঁ, তারা ইংরাজি ভাষা বেশি বলে, বলতে চায়, ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই এই ধরনের কাহিনীগুলোর মধ্যে বেশি ফুটে ওঠে এবং এগুলোকে বলা হচ্ছে একটা হিউমার। আর হলো আবেগ প্রধান যে কমেডি গুলো রয়েছে, সেগুলো পড়তে হবে, আবেগ প্রধান কমেডি। আর হচ্ছে যে কমেডি অফ ইন্ট্রিগ, যেটাকে বলবো যে একটা একটা জটিলতা, যে কাহিনীর মধ্যে জটিলতা, যেমন বৈকুণ্ঠের খাতা বললাম, একটা কাহিনীর মধ্যে একটা জটিলতা রয়েছে, এই কাহিনীগুলোকে বলা যায়। আবার ডার্ক কমেডি রয়েছে, ডার্ক কমেডি খুব বিখ্যাত। ডার্ক কমেডির মধ্যে শেক্সপিয়ারের 3টে নাটক রয়েছে, অলস ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল, তারপরে হচ্ছে ট্রোলিয়াস অ্যান্ড ক্রেসিডা, ঠিক আছে, আর হলো মিজিওর ফর মিজিওর। তার মধ্যে সবথেকে হচ্ছে অল ওয়েলস অ্যান্ড এন্ডস ওয়েল, অর্থাৎ আমরা বলি না যার শেষ, যার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো, তো সেই জিনিসটা। ঠিক আছে, এটা হচ্ছে ডার্ক কমেডি। সমস্যামূলক নাটক, ট্র্যাজেডি এবং কমেডি এখানে মিলেমিশে গেছে, তাকে আমরা বলে থাকি ডার্ক কমেডি। আবার ধারণা প্রধান কমেডি রয়েছে, যেটা হচ্ছে ইবসেনের ডলস হাউস, সমস্যা সমাজ এই বিষয়গুলোকে নিয়ে যে কমেডি গড়ে ওঠে, তাকে বলা হচ্ছে ধারণা প্রধান। খুব একটা লাগবে না, ব্ল্যাক কমেডিটা একটু দেখতে হবে। ব্ল্যাক কমেডি হলো একেবারে বিকৃত ধরনের হাস্যরস, ব্ল্যাক হিউমার, বিকৃত ধরনের হাস্যরস যে নাটকের মধ্যে প্রকাশিত হয়, তাকে বলা হয়, যে নাটকের মধ্য দিয়ে, তাকে ব্ল্যাক কমেডি বলা হয়। যেমন হলো জোসেফ হেলারের ক্যাচ-22। জোসেফ হেলার ক্যাচ-22, তাহলে রোমান্টিক কমেডি অলরেডি বলেছি। রোমান্টিক কমেডির মধ্যে আছে, এখানে যেগুলো বলে দেব সেগুলো হলো, আমাদের তো পড়তে হবে বাংলা নাটকগুলো, সেটা হচ্ছে যে কমেডি নাটকের মধ্যে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র। রোমান্টিক কমেডির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে উপেন্দ্র গঙ্গোপাধ্যায়ের ছদ্মবেশী বা রবীন্দ্রনাথ মৈত্রের মানময়ী গার্লস স্কুল, এই নাটকটা ভিভিআই, এই নাটকটা হচ্ছে ভিভিআই। ঠিক আছে,
যেটা হচ্ছে উপেন্দ্র গঙ্গোপাধ্যায়ের ছদ্মবেশী বা রবীন্দ্রনাথ মৈত্রের মানময়ী গার্লস স্কুল। স্যাটায়ার, স্যাটায়ার যেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের হচ্ছে পুনর্জন্ম। দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো কালকে পড়িয়েছিলাম না। অমৃতলাল বসু যে সামাজিক আদর্শ, তিনি সমাজ বিরোধী কার্যকলাপ করছেন। এবং বেশ কিছু অতি নাটকীয়তা, এগুলো কিন্তু নাটকেরই একটা অন্যতম বৈশিষ্ট্য, সেটা এই ধরনের নাটকের মধ্যে রয়েছে, স্যাটায়ার ধর্মী নাটকের মধ্যে সেগুলো কিন্তু রয়েছে। কমেডি অফ ম্যানার্স, যেমন অমৃতলাল বসুর কালাপানি, ব্যাপিকা বিদয়, রবীন্দ্রনাথ ঠাকুরের অচল আয়তন, ঠিক আছে, এগুলো পড়তে হবে। ট্র্যাজি কমেডি ইতিমধ্যেই বলেছি। মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ারের, যেখানে সাইলকের যে চরিত্রটা রয়েছে, কিছুটা সময় নায়ক নায়িকার মধ্যে মানে তার যে সে যে নৃশংস, সে যেভাবে অত্যাচার করেছে পোর্শিয়ার উপরে, তো সেই শাইলকের যে নৃশংস যে কসাই সে, এই ব্যাপারটাই কিন্তু ট্র্যাজিক কমেডি। কিন্তু কমেডি কেন, আলটিমেটলি এসে মিল হয়েছে শেষে। ব্ল্যাক কমেডি বলেছি। এবারে আসবো, তাহলে আমাদের ভাগগুলো হলো কি কি হলো, ট্র্যাজেডি কমেডি হলো একাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে ব্ল্যাক কমেডি পর্যন্ত হলো কমেডি না, কোনটা কার লেখা সেগুলো কিন্তু পড়তে হবে, এর বাইরে আসবে না, এইগুলোই আসবে, ঠিক আছে, এত কঠিন আসবে। আচ্ছা, এবারে আসবো যেটা একাঙ্ক নাটক। একাঙ্ক নাটক কথার অর্থ কি? একাঙ্ক নাটক হচ্ছে একেবারে আধুনিক কালের নাটক। এর জনপ্রিয়তা মানে একটা অঙ্কে পুরো ঘটনাটা, নাটকের ঘটনাটা কিন্তু কি বলবো, পরিবেশন করা হয়েছে বা মঞ্চস্থ হয়েছে একটা অঙ্কে, একটা দৃশ্যেই সীমিত রয়েছে। আর এই আজকাল কি হয়, মানুষের মধ্যে তো সময় খুব কম, তো সেই কারণেই খুব স্বল্প সময়ের মধ্যে যদি নাটকটাকে পরিবেশন করা যায়, মানুষ অনেক বেশি দেখবে, সেই ধারণা থেকে, মানে খানিকটা টি-20 ম্যাচের মতো বিষয়, তো সেই ধারণা থেকে এই একাঙ্ক নাটক নিয়ে এসেছেন। এবং একাঙ্ক নাটকের বিখ্যাত যিনি সব থেকে, তিনি হচ্ছেন মনমথ রায়, ঠিক আছে। একাঙ্ক নাটকের সব থেকে হচ্ছে বিখ্যাত যিনি, তিনি হচ্ছেন মনমথ রায়। এই যে তীব্র একমুখীনতা যেটা বলেছি, বাহুল্যতা নেই, মানে বেশি অতি নাটকীয়তা এই বিষয়গুলো নেই। এই যে ত্রিবিধ ঐক্য, যেটা আমি একটু প্রথমেই দেখিয়েছিলাম, ত্রিবিধ ঐক্যটা কাকে বলে, ওই যে যেখান থেকে শুরু হচ্ছে সূচনা, তারপর হচ্ছে যে কাহিনীটা চলছে, ঘটনা প্রবাহ, দেন হচ্ছে ক্লাইম্যাক্স, যে দেন হচ্ছে যে ঘটনাটা চলছে, ক্লাইম্যাক্স, তারপরে হচ্ছে একটা প্লট, আর লাস্টে হচ্ছে যেটাকে আমরা বলবো যে সমাপ্তি, ঠিক আছে। এই যে 5টা অঙ্ক, এগুলো কিন্তু অত বেশি আছে, তবে তার মধ্যে একটা আদর্শ, একটা কি বলবো, সংক্ষিপ্ত ভাবে এই বিষয়টাকে পরিবেশন করা হয়েছে, মানে এই 5টা পয়েন্টই সংক্ষিপ্ত ভাবে পরিবেশন করা হয়েছে। আর মনমথ রায়ের কথা বললাম, যেটা রবীন্দ্রনাথের খ্যাতির বিড়ম্বনা, এই প্রশ্নটা আসে যে রবীন্দ্রনাথ কোন নাটকটা একাঙ্ক নাটক লিখেছেন, সেটা হচ্ছে খ্যাতির বিড়ম্বনা, ভিভিআই। দ্বিজেন্দ্রলাল রায়ের পুনর্জন্ম। আর এখনকার দিনে যদি বলি তাহলে হচ্ছে যে মনমথ রায়, তিনি সব থেকে বিখ্যাত, যেটা হচ্ছে মুক্তির ডাক, 1923 সালে মুক্তির ডাক নাটকটির মাধ্যমে মনমথ রায়ের একাঙ্ক নাটকের যথার্থ সৃষ্টি করা যায়। পরবর্তীকালে অনেকে অনেক কিছুই লিখেছেন, ইভেন মনোজ মিত্র একদম আধুনিক কালে টাপুর টুপুর বলে একটা একাঙ্ক নাটক তিনি লিখেছেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রবোধ মজুমদারের শুভযাত্রা। এই বোঝাতে পেরেছি তো? আমার কথা হলো যে আগে বলো যে কোন জায়গাটা আটকাচ্ছে। একবার পড়ে নিয়েছো আশা করি, কেউ কেউ কি পড়েছিলে বাড়িতে? এই নাটকের নোটসটা তো আমি আগে দিয়েছিলাম একদিন আগে। পড়া কি শুরু হয়েছে কিছু? হয়নি ম্যাম। কবে হবে শুনি? ম্যাডাম আমার এই নোটটা ড্রাইভে আসেনি। বুঝো, নোটটা ড্রাইভে আসেনি? কার ড্রাইভে? জয়দেবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখে নাও একবার।
একটু গ্রুপে দিয়ে দিবেন তো ম্যাডাম নেটটা। দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দেবো, ক্লাসটা হয়ে যাবে। থ্যাঙ্কস, ধন্যবাদ। ঠিক আছে। পড়া কিন্তু শুরু করতে হবে, অনেকগুলো পড়া হয়ে যাচ্ছে, বিপদে পড়বে পরে, আমি বললাম বারবার পড়া শুরু করো। নেক্সট হলো প্রহসন। আচ্ছা প্রহসনটা কি? আচ্ছা কমেডি আর প্রহসনের মধ্যে আলাদা কোথায় একটু শুনি তো, দুটোতেই তো হাস্যরস আছে, আলাদা কোথায়? আচ্ছা প্রহসন ব্যাপারটা হচ্ছে কমেডির মধ্যে বিশুদ্ধ হাস্যরস রয়েছে, ঠিক আছে? তাহলে কমেডি আর প্রহসনের মধ্যে তফাৎ কোথায়? কমেডির মধ্যে রয়েছে বিশুদ্ধ হাস্যরস, সেটা মানুষের জীবনের সামাজিক প্রেক্ষাপটেও কিন্তু হতে পারে, সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, সেটা নিয়েও কমেডি হতে পারে, কিন্তু সেটা নিয়ে প্রহসন হতে পারে না। প্রহসন ব্যাপারটা হলো যে আমাদের সমাজে যারা বিভিন্নভাবে কপটতা, যে সমস্ত মানুষেরা ব্যঙ্গ বিদ্রুপ যাদের করা হয়, অনাচার যারা করে, ঠিক আছে, এই যে যারা তামাশা করে, যে ভণ্ডামি করে, স্বেচ্ছাচারিতা করে, এদের মুখোশকে খুলে ফেলতে হবে। যেটা আমি বলছিলাম যে একেই কি বলে সভ্যতা, বাবু সম্প্রদায়ের কথা লেখা ছিল না, বা এখানে বাবু হবে, এটা রাবু হয়ে গেছে, বাবু সম্প্রদায়ের কথা লেখা ছিল। তো সেখানে একেই কি বলে সভ্যতাতে নবজীবন চরিত্র মনে পড়ছে মধুসূদন দত্তের। তো সেখানে কি হচ্ছে যে ওই বাবু কালচার, যে তাদের তারা ইংরাজি শিক্ষায় শিক্ষিত, আবার আমরা বঙ্কিমচন্দ্রের বাবু প্রবন্ধ যদি পড়ি সেখানেও এই একই কথাই রয়েছে। তো এই যে চরিত্রগুলো ব্রাহ্ম ধর্মে দীক্ষিত, বাংলা কথা বলতে চায় না, ঈশ্বর মানে না, তোমার রাত্রেবেলা কি বলবো মদ্যপান করে আসে, এদিকে আবার ব্রাহ্ম ধর্মের বড়াই করে, এই যে বিষয়গুলো শিক্ষিত যুবকেরা, এই যে সেই সময়কার হিন্দু ধর্মের প্রতি যে বিদ্রুপ করা হচ্ছে, সেটাই কিন্তু প্রহসন, ঠিক আছে? এই যে বিদ্রুপ ব্যঙ্গ এগুলো করা হচ্ছে, এটাই হলো প্রহসন। এগুলোকে নিয়ে দেদার মজা করে, সেটাকেই আমরা বলে থাকি প্রহসন। আর এই জায়গাটা থেকেই কিন্তু একটা শব্দ আছে যেটা হচ্ছে ফার্স, যেটাকে আমরা বলি ফার্স, ফার্সাস শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, ফার্সাস। ফার্স, এই যে প্রহসনের একটা ভাগ হচ্ছে ফার্স, এফ এ আর সি ই, ফার্স, ফার্সাস থেকে এসেছে, ঠিক আছে? অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি, যে কোনো ব্যঙ্গ বা যেটাকে আমরা বলে থাকি কুপ্রথা, দুর্নীতি, এই যে ভাড়ামো এক কথায় বলা হয়, তাদের বিরুদ্ধে খুব ফার্স ভাবে যদি আমরা কোনো কিছু ডিরেক্টলি যদি আমরা কোনো কিছু পরিবেশন করে দিই, তো সেটাকে আমরা বলে থাকবো এই ধরনের রচনা। যেমন যেমন রামনারায়ণ তর্করত্নের কুলিনকুল সর্বস্ব নাটকটি, এটা প্রহসন হিসাবে গৃহীত হয়। রামনারায়ণ তর্করত্নের কুলিনকুল সর্বস্ব। তারপর মধুসূদনের বিয়ে, মধুসূদনের হচ্ছে দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো, মধুসূদনের একেই কি বলে সভ্যতা, দীনবন্ধু মিত্রের হচ্ছে জামাই বাড়ি, সধবার একাদশী, এগুলো সব। এই যে সধবার একাদশী রয়েছে, সধবার একাদশীতে নিমচাঁদ দত্ত যে চরিত্রটা, একটা শিক্ষিত যুবক মদ্যপান করে আসে, প্রস্টিটিউট কোয়ার্টারে যায়, এই ধরনের, ঠিক আছে, কুকর্মে জড়িত, এই এটা হচ্ছে একটা প্রহসনের চরিত্র। এই চরিত্রটা শেক্সপিয়ারের ফলস্টাফ বলে একটা চরিত্র আছে, শেক্সপিয়ারের ফলস্টাফ, সেখান থেকে কিন্তু এটাকে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো কমেডি আর প্রহসনের মধ্যে পার্থক্যটা দেখে রাখতে হবে। খুব সহজ ভাবে বললে আমি বলেছি যে প্রহসনের মধ্যে আতিশয্য একটু বেশি থাকে, যেটা কমেডিতে থাকে না, হাস্যরস থাকে, সমকালীন যে সমাজ ব্যবস্থার যে বিদ্রুপ যে দিকগুলো, কুৎসিত দিক, যে কলঙ্কময় দিক, সেগুলো কিন্তু প্রহসনের মধ্যে বেশি দেখা যায়। প্রহসনের চরিত্ররা হচ্ছে টাইপ ধর্মী চরিত্র, প্রহসনের চরিত্ররা টাইপ ধর্মী চরিত্র।
আর কমেডি হচ্ছে একটা শ্রেণী, একটা নির্দিষ্ট শ্রেণীকে নির্দেশ করে, ঠিক আছে? মানে একটা বিশেষ গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছে হলো টাইপ চরিত্র, এটা হলো প্রহসনের চরিত্র। প্রহসনের সংলাপ হচ্ছে কিছুটা হালকা, কিছুটা অমার্জিত, এইগুলো ভীষণভাবে একটা পেট ফাটা হাসি রয়েছে। যেমন আমরা বলতে পারি চিরকুমার সভা, ঠিক আছে? চিরকুমার সভা কিন্তু একটা বাংলা কমেডি, চিরকুমার সভা কিন্তু একটা বাংলা কমেডি, কিন্তু আবার যদি ওই সধবার একাদশী বলি তাহলে সেটা কিন্তু প্রহসন, সেটা কিন্তু প্রহসন। এই যে প্রহসনের মূল বৈশিষ্ট্যগুলো যেগুলো আমি পড়ালাম সেগুলোই বলে দিচ্ছি, পড়বে এগুলো বুঝতে পারি। আমি সংক্ষিপ্ত মানে তোমাদের বোঝার জন্য বললাম, আর যদি মনে হয় যে না এটা কঠিন তাহলে এটা বাদ দিয়ে দেবো, যেটা আমার রেকর্ডিং আমি যেটা বলেছি সেটাকে নোট ডাউন করে সেটাই পড়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? প্রতিনিধিমূলক চরিত্র মানে টাইপ চরিত্র, একটা নির্দিষ্ট একটা মানে আর কি একটা একটা ওই যে বললেন যেমন সধবার একাদশী, নিমচাঁদ, যে নব্য মানে শিক্ষিত একটা চরিত্র তাকে বলা হচ্ছে। আর কমেডি চরিত্র মানে সে শিক্ষিত চরিত্র হবে এমনটা নয়, বিশুদ্ধ হাস্যরস থাকলেই হবে তার মধ্যে। আচ্ছা, এবার এমসিকিউ যেগুলো বলার আমি একটু বলি, এগুলো তো আরো দেবো পরীক্ষায় করতে, তোমরা পড়বে আগে। আচ্ছা, ফার্স্ট পোয়েটিক্স হচ্ছে অ্যারিস্টটলের লেখা, পোয়েটিক্স হচ্ছে অ্যারিস্টটলের লেখা, ঠিক আছে? অ্যারিস্টটলের যে ট্র্যাজেডির সংজ্ঞা দিয়েছেন সেটা বাংলায় কে অনুবাদ করেছে? ওটা ইংরেজিতে লেখা, বাংলায় অনুবাদ করেছেন বলতে পারবে কে? শিশির কুমার দাস, শিশির কুমার দাস। ট্র্যাজেডিতে কোন বিষয়গুলো থাকে না এটা বলো দেখি, এক্ষুনি বলেছি, বৈশিষ্ট্যটা তো মোটামুটি মাথায় থাকা উচিত। বিটা ইয়েস, বিটা। পরিহার, লঘু চপলতা, ইয়ার্কি এগুলো থাকে না, এগুলো প্রহসনে থাকে। আচ্ছা, কমেডির কথাটার উদ্ভব কোথা থেকে হয়েছে? অপশন বি, কমাস থেকে, একদম। পরেরটা দ্য ক্লাউড, দ্য ফ্রগ আর নাইট, এক্ষুনি বলছিলাম। এই ইত্যাদি নাটকগুলোর রচয়িতাকে? অ্যারিস্টটল না, মিনান্ডার, মিনান্ডার। এটা হচ্ছে যে না, এটা কি মিনান্দার? এটা হচ্ছে এরিস্টোফেনিস, 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 সরি সরি। এরিস্টোফেনিস। আচ্ছা, শেক্সপিয়ারের লেখা দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা কি ধরনের গ্রন্থ? অপশন ডি, অপশন সি ম্যাম। রোমান্টিক কমেডি। আচ্ছা, তাজ্জব ব্যাপার, এটা কার লেখা নাটকটা? কমেডি নাটক, কমেডি নাটক, অমৃতলাল বসুর লেখা, ঠিক আছে? অমৃতলাল বসু। বন্ধু কমেডি নাটকটি কার লেখা? এটা বল, এটা তো পারা উচিত। একটা নাম্বারিং এ গন্ডগোল। কার লেখাটা? শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা। আচ্ছা, প্রথম সার্থক একাঙ্ক নাটক রচয়িতাকে? এক্ষুনি পড়িয়েছি, মন্মথ রায়, মন্মথ রায়। গুড। রবীন্দ্রনাথের লেখা একটা একাঙ্ক নাটক? এক্ষুনি বলেছি, একাঙ্ক নাটক খ্যাতির বিড়ম্বনা। হলো সবগুলো? আচ্ছা, তাহলে নেক্সট দিকে হবে তো পুরো নাটকটা পড়া দেওয়া যাবে তো? হ্যাঁ ম্যাডাম।
তাহলে নেক্সট দিন সোমবার দিন আমাকে দিয়ে দাও, আমি পরীক্ষাটা নিয়ে নিই। তাহলে নেক্সট দিন কিন্তু যা রুটিনে আছে সেই অনুযায়ী পড়াবো। রুটিনটা একবার দেখিয়ে দিই, তোমাদের দেখিয়ে দিয়েছি। গ্রুপে মনে হয় দিয়েছি। নেক্সট দিন কিন্তু আমরা শুরু করব বাঙালির ভাষা সংস্কৃতি নৃতাত্ত্বিক পরিচয় এই জায়গাগুলো দিয়ে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো এগুলো পড়বো। তারপর বিজন ভট্টাচার্য পড়বো, দেন লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা এগুলো পড়বো। নাটকটা রেডি করো, এটা নেক্সট না আলাদা করে নাট্যকারদের পড়তে হবে না? নাট্যকারদের কোন নাট্যকার? মধুসূদন, দ্বিজেন্দ্রলাল পড়তে হবে, পড়তে হবে, কিন্তু সেটা তো আমরা এতে পড়ছি 9-10 পড়বো না। 9-10 ওদেরও তো আছে। মধুসূদন পড়তে হবে, তোমাদেরও পড়তে হবে, 11-12-এও আছে মধুসূদন, রবীন্দ্রনাথ ঠাকুর, দাঁড়াও কোথায় গেল, তোমাদের আছে হলো হ্যাঁ মধুসূদন, দীনবন্ধু, গিরিশ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য এবং তার পরবর্তী ধারা। পরবর্তী ধারা মানে এখানে গণনাট্য নবনাট্য এগুলোও পড়তে হবে। গণনাট্য নবনাট্য এইগুলোও পড়তে হবে, অর্থাৎ বাদল সরকার এইগুলোও পড়তে হবে। পুরো সাহিত্যের ইতিহাসটাই প্রায় এখানে আছে, বাদ নেই কিছুই। মনমথরায় পড়তে হবে, আমি বলে দিচ্ছি কোনগুলো। বাংলা নাট্য সাহিত্য থেকে নাট্যশালা, নাট্যমঞ্চ এগুলো পড়তে হবে। মধুসূদন দত্ত পড়তে হবে, নকশা জাতীয় বা প্রহসন জাতীয় রচনা এগুলো তো আছে, তোমাদের পড়তে হবে। দীনবন্ধু মিত্র, আচ্ছা তারপরে হচ্ছে গিরিশ ঘোষ। ইভেন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক সম্পর্কে জেনে রাখতে হবে। গিরিশ ঘোষ, গিরিশ ঘোষের আলাদা করে পৌরাণিক নাটক, সামাজিক নাটক পড়তে হবে। সেগুলোর সংক্ষিপ্ত চরিত্র, গুরুত্বপূর্ণ নাটকগুলোর সংক্ষিপ্ত চরিত্র মানে চরিত্রগুলোর নাম আর সংক্ষিপ্ত কাহিনীগুলো পড়ে রাখতে হবে। মানে জনা নাটকের কাহিনীটা কি, জনা নাটকের চরিত্রগুলো কোনগুলো, এইগুলো। প্রফুল্ল, প্রফুল্লর কাহিনী কি, আমি কিন্তু এগুলো আলোচনা করেছি। গিরিশ ঘোষের যে ভিডিও রেকর্ডিংটা দিয়েছিলাম, পড়া হয়েছে কিছু, সব জমছে। রবীন্দ্রনাথের হাস্যরসাত্মক নাটক, গণনাট্য নবনাট্য, উৎপল দত্ত, বাদল সরকার, তুলসী লাহিড়ী, মনমথ রায় সব পড়তে হবে এগুলো। বিজন ভট্টাচার্য, আজকে এই অবধি থাক, আগে এইটুকু পড়ো, তারপর আবার ধরছি। পড়া ধরতে হবে এবার, আর উপায় নেই।